দর্শক মণ্ডলী, আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু থেকে আজ পর্যন্ত একে একে চলে গেল ৯টি পর্ব। আজকে আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের ১০ম পর্বে। শুধু দর্শক মণ্ডলী, এবার ১০ম পর্বে আমরা মুখোমুখি হচ্ছি আমাদের মাননীয় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার। প্রতিবারের মতো এবারও আমাদের সঙ্গে থাকছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদে সাংবাদিক, শিশু প্রতিনিধি এবং সুবিধাবঞ্চিত শিশুরা। আমাদের কথা অনুষ্ঠানে আমরা দেশের কাছে, জাতির কাছে দায়বদ্ধ জনদের মুখোমুখি হই। তেমনি আজ আমরা মুখোমুখি হয়েছি আমাদের মাননীয় শিল্পমন্ত্রীর সামনে। আমি তমা, আমি বাঁধন। শুরু করতে যাচ্ছি শিশুদের মুখোমুখি জবাবদিহিতামূলক ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কথা। আমার নাম মোহাম্মদ হাসান। আমি পুরান ঢাকা লালবাগ থেকে এসেছি। আমি পড়ালেখার পাশাপাশি সেভিং ব্যালেন্সে কাজ করি। শিল্পমন্ত্রী হিসাবে আপনার কাজ কি? প্রথমে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাদের যে সাহসিকতাপূর্ণ কথাবার্তার জন্য। তুমি যে আমাকে প্রশ্ন করেছো যে আমার শিল্পমন্ত্রী হিসাবে কাজ কি। আমার শিল্পমন্ত্রী হিসাবে কাজ প্রথমত হচ্ছে যে আমাদের সরকারের প্রধান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সে সরকারের কতগুলা ধারাবাহিক কাজ আছে, রুটিন ওয়ার্ক আছে, সেই রুটিন ওয়ার্কগুলোকে সুসম্পন্ন করা। দ্বিতীয়ত কাজ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে দেশবাসীকে সামনে ঘোষণা করেছিলেন ডিজিটাল বাংলাদেশ করার জন্য, শিল্প সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের যে শিল্প নীতি প্রণয়নের মধ্য দিয়ে দেশকে যাতে আমরা শিল্প সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি, সেই লক্ষ্যে আমাদের চিন্তা শক্তিকে, মন্ত্রণালয়ের কাজকে বিস্তৃতি করা। কারণ আমরা যদি শিল্প সমৃদ্ধ বাংলাদেশ না হই, তাহলে আমাদের যে নতুন প্রজন্ম তোমাদের মতন বা তোমাদের বড়দের মতন অথবা যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তাদের তো কর্মসংস্থান হবে না। আর কর্মসংস্থান যদি না হয়, তাহলে তুমি একজন স্বাধীন মানুষ হিসাবে নিজকে গড়ে তুলতে পারবো না, অথবা তোমার যে জীবন জীবিকার যে আয় বা ব্যয়, এটাকে তুমি পরিচালনা করতে পারবে না। কৃষি ব্যবস্থাই ছিল আমাদের সনাতনী জীবন জীবিকার মাধ্যম। আজ আমাদের কৃষি ব্যবস্থা 15 কোটি লোকের ভার বহন করতে পারবে না। সেই জন্য একটা শিল্প সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। সেটার লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করা, সেটার লক্ষ্যে আমাদের যে সম্পদগুলো আছে, শিল্প কারখানাগুলো আছে, সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা এবং বিদেশে আমাদের শিল্পজাত পণ্য যাতে আমরা রপ্তানি করতে পারি, সেটাও আমাদের লক্ষ্য। আমার নাম হালিমা আক্তার। আমি পুরান ঢাকা লালবাগ থেকে এসেছি। আমি লেখাপড়া করি, তার পাশাপাশি আমি চুরি কারখানায় কাজ করি। আপনি মন্ত্রী না হলে কি হতেন? আমাদের দেশকে একটা গণতান্ত্রিক প্রগতিশীল রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েমের জন্য আমাদের স্বপ্ন, আমাদের এটাও স্বপ্ন ছিল, আমাদের দেশের অনেক শিশু লেখাপড়া করতে পারে না। অনেক শিশু দারিদ্র্যের কষাঘাতে কিশোর অবস্থায় চাকরি করে বিভিন্ন পেশায় জড়িত থাকে। কাজে তারা যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারে, সেই জন্য আমরা এমন একটি সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিলাম, যেই সমাজকে আমরা বাস্তবায়িত করতে হলে এখানে দারিদ্র্যের কারণে লেখাপড়া, টাকা পয়সার অভাবে কেউ যাতে লেখাপড়া থেকে বঞ্চিত না হয়, সেটাই ছিল আমাদের মূল দর্শন। কারণ শিক্ষা মানুষের মৌলিক অধিকার, আর সে শিক্ষায় যদি শিক্ষিত হওয়া না যায়, শিক্ষা থেকে বঞ্চিত হয়, সেটা আমরা মনে করি যথার্থ নয়। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কিন্তু রাজনীতিতে করেছিলাম। আমি মন্ত্রী না হলেও আমি সাধারণ মানুষের জন্য, শ্রমিক, কৃষক, মেহনতি জনগণের জন্য, অথবা তোমাদের মতো ছাত্রদের জন্য আমাদের একটা সুস্থ পরিবেশ গড়ে তোলাই হচ্ছে আমাদের স্বপ্ন। এটাই হচ্ছে মন্ত্রী না হলে এটাই হচ্ছে আমার কাজ। আমি রুমান। আমি এসেছি কারণ বাজার থেকে। আমি পড়ালেখার পাশাপাশি
আমি পত্রিকার কাজ করি। মাননীয় মন্ত্রী হিসাবে আপনি কি দেশের সবগুলো শিল্প কারখানার খবর নেন কি? আমাদের দেশে দুই ধরনের শিল্প আছে। এক ধরনের শিল্প হচ্ছে সরকারি খাতে, আরেক ধরনের শিল্প হচ্ছে বেসরকারি খাতে। আমাদের দেশের বেসরকারি খাতটা হচ্ছে এখন মুখ্য, সরকারি খাত হচ্ছে গৌণ। যেহেতু সরকারি খাতগুলো সরকারি নিয়ন্ত্রণে, যেমন সার কারখানা আছে, যেমন একটা সুন্ডা কারখানা আছে, ন্যাশনাল টিউবস আছে, বা ইস্টার্ন টিউবস আছে, কেবলস আছে, এগুলো আমাদের মন্ত্রণালয় থেকে হয়। কাজে সেইগুলাকে অবশ্যই আমি প্রতিনিয়ত সরকারি খাতে শিল্পগুলোকে খোঁজ খবর রাখতে হয়। তাদের উৎপাদন ব্যবস্থা কীরকম আছে, বাজার কী অবস্থা সৃষ্টি হচ্ছে, কর্মচারীদের বেতন ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাকে খবর নিতে হয়। তবে বেসরকারি খাতের খবর আমাদের নেবার প্রয়োজন হয় না। তবে বেসরকারি খাতকে উৎসাহিত করার জন্য আমাদের কতগুলো পলিসি বা কৌশল বা কর্মপদ্ধতি আমাদের নির্ধারণ করতে হয়, যাতে বেসরকারি খাত বিনিয়োগকারীরা যাতে শিল্প খাতে এগিয়ে আসে এবং স্বাচ্ছন্দ্য অনুভব করে। মাননীয় মন্ত্রী, আমাদের দেশের মতো কম কারখানা কি অন্য কোনো দেশে আছে? আমাদের দেশে একসময় অনেক শিল্প সমৃদ্ধ ছিল, তবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের যে সরকার, সে সরকার আমাদের পলিসি হচ্ছে দেশকে শিল্পায়িত করা, শিল্প সমৃদ্ধ করা। আমাদের থেকেও অনেক দেশ, পিছিয়ে পড়া অনেক দেশ আছে শিল্প কারখানার ক্ষেত্রে, কিন্তু আমরা বাঙালিরা তো এক সময় আমাদের অনেক মেধা ছিল, আমাদের অনেক যোগ্য নেতৃত্ব ছিল, কথা ছিল। বাঙালিরা যা চিন্তা করে ইন্ডিয়া পরের দিন চিন্তা করে। আজকে যারা বাঙালিরা যা চিন্তা করে ভারতীয়রা পরের দিন চিন্তা করে। কাজে সেই বাঙালিদের আজকে বোধহয় সময় এসেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের নতুন বাংলাদেশ করা, এবং এই নতুন বাংলাদেশ হচ্ছে শিল্প সমৃদ্ধ। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাচনী ইশতেহার, সে নির্বাচনী ইশতেহারে বলা আছে 2021 সালে যখন আমাদের সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশ সৃষ্টির সুবর্ণ জয়ন্তী পালন করব, তখন আমাদের বিশ্বে একটা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। আর মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে হলে আমাদেরকে অবশ্যই শিল্প সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। আমি আরশাদ, আমি আইছি কারণ বাজার থেকে। আমি পড়ার পাশাপাশি পেপার বিক্রি করি। বিদেশ থেকে কোনো কিছু আনা লাগবে না, নিজেকে তৈরি জিনিস দিয়ে আমরা কবে চলতে পারবো? এটা আমাদের দেশকে অনেকেই মনে করে তাদের বিদেশিদের বাজার, বিদেশের উৎপাদিত পণ্য আমাদের দেশে তাদের বাজার করতে চায়, বাজারে রূপ দিতে চায়। আমরা সেই জন্য আমাদের বেকার সমস্যার সমাধান করতে হলে, কর্মসংস্থান সৃষ্টি করতে হলে আমাদের কারখানাকে চালু করতে হবে, এবং কারখানার যে উৎপাদিত পণ্য আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং সেই জন্য শুধু উৎপাদিত পণ্য হলে হবে না, সেখানে পণ্যের মানও উন্নত রাখতে হবে। আমাদের পলিসি হচ্ছে বিদেশ থেকে যে সমস্ত কাঁচামাল আমরা আমদানি করব, সেই কাঁচামালগুলা যাতে সস্তায় আনতে পারি, আর বিদেশ থেকে যে ফিনিশ গুডসগুলো আনবো সেগুলোর উপর যাতে ট্যাক্স মাধ্যমে তারা আমাদের দেশে ঢুকতে না পারে, সেই জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ গত বাজেটে নিয়েছি, আগামী বাজেটে আরও ব্যাপক ভিত্তিতে নেব। আমার নাম হিমেল, আমি এসেছি নোয়াখালী থেকে। আমি একজন শিশু সাংবাদিক। আমাদের দেশে অনেক ছোট ছোট কুটির শিল্প রয়েছে। কুটির শিল্পগুলোকে বৃহৎ আকারে করে এবং তাকে রপ্তানিমুখী করার জন্য আপনি এবং আপনার সরকার কি পরিকল্পনা নিচ্ছেন? কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্প আমাদের সনাতনী কায়দায় অতীত থেকে, আমরা যদি 100 বছর 200 বছর আগ থেকে আমরা দেখা যাচ্ছে এখানে কামার কুমোর থেকে, খাদি থেকে আরম্ভ করি, আমাদের বিভিন্ন তাঁত শিল্প আছে। এগুলোকে বলা হয় কুটির শিল্প। আর কতগুলোতে ক্ষুদ্র শিল্প, ছোট ছোট কারখানার মধ্য দিয়ে যে তৈরি করা হয়। তো সেই বিষয়গুলোকে আমাদের আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই এই ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্পকে আমাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা নিতে হবে। আমাদের এসএমই শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটা এসএমই ফাউন্ডেশন আছে, আমরা চেষ্টা করতেছি সেই এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে এই ক্ষুদ্র ক্ষুদ্র যারা উদ্যোক্তা আছে, যে আমাদের তাঁতিরা আছে, তাদেরকে যাতে ঋণের সুব্যবস্থা করার মাধ্যমে এবং তাদের যে পণ্য, উৎপাদিত পণ্য বাজারজাত করা যায়, সেই জন্য আমাদের অবশ্যই
ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা মনে করি যে এইটা যদি আমরা করতে পারি তাহলে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে, গ্রামীণ অর্থনীতিও খুব জোরদার হবে। আমি শামীম, আমি বান্দরবান থেকে এসেছি। আমি লেখাপড়া করি এবং তার পাশাপাশি আমি একজন শিশু সাংবাদিক। আমাদের পার্বত্য এলাকায় অপর্যাপ্ত কর্মসংস্থানের কারণে আজকের আদিবাসীরা অনেক পিছনে। তাই এই বিশাল জনগোষ্ঠীকে গঠনমূলক কাজে লাগিয়ে জনশক্তিতে রূপান্তরিত করতে এবং বান্দরবানকে একটি শিল্পনগর হিসেবে গড়ে তুলতে আপনার এবং আপনার সরকারের পরিকল্পনা কি? এবং তুমি ঠিকই বলেছো, তারা বিভিন্ন কারণে পশ্চাৎপদ অবস্থানে আছে, তাদের নিজস্ব ভাষা নিজস্ব সংস্কৃতি তাদের আছে, এবং তারা যে অর্থনৈতিক যে উন্নয়নের জন্য তাদের নিজস্ব যে জুম চাষ ছাড়া, ক্ষুদ্র কুটির শিল্প ছাড়া তাদের আর তেমন কিছু নেই। আজকে আমাদের সরকারের পক্ষ থেকে তোমার শিল্পখাতকে আমরা বেসিক শিল্পনগরী প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষুদ্র কুটির শিল্প যেটাকে বলা হয় সেটা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ওইখানে উদ্যোক্তা সৃষ্টি করতে চাই, যে উদ্যোক্তারা ওই সমস্ত স্থানে অ্যাগ্রোবেস অর্থাৎ কৃষিভিত্তিক শিল্প স্থাপন করবে। ওখানে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যায়, আনারস শিল্প, সেখানে নতুন করে আম চাষ হচ্ছে, সে আমের জুস অথবা আম উৎপাদনের মাধ্যমে এটা বাজারজাত, পেয়ারা পাওয়া যায়, লেবু পাওয়া যায়, এই সমস্ত জিনিসগুলা যে অ্যাগ্রোবেস অর্থাৎ কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার মাধ্যমে আমরা অথবা বাঁশ থেকে বেত থেকে বিভিন্ন রকম উৎপাদিত পণ্য সৃষ্টি করার মাধ্যমে তারা যাতে বাজারজাত করতে পারে, তারা যাতে ঋণ পাওয়া যায়, সেই জন্য আমরা অবশ্যই উদ্যোগ গ্রহণ করছি এবং করব। আমি মাহবুবুর রহমান রোজান, আমি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা থেকে এসেছি। আমি নবম শ্রেণীতে লেখাপড়া করি এবং লেখাপড়ার পাশাপাশি আমি একজন শিশু সাংবাদিক। মাননীয় মন্ত্রী, আপনি তো জানেন আমাদের ঢাকার জিঞ্জিরায় একটি বিশাল শিল্প এলাকা আছে। তারা প্রায় সব কিছুই তৈরি করতে পারে, এমনকি সুযোগ পেলে হয়তো তারা হেলিকপ্টারও তৈরি করতে পারবে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই স্বীকৃতিহীন শিল্প প্রতিষ্ঠানগুলো কি সরকারি ব্যবস্থাপনার আওতায় এনে বিকাশ ঘটানো সম্ভব নয়? প্রথমত হচ্ছে জিঞ্জিরাতে দু ধরনের শিল্প আছে। একটা হলো নকল শিল্প, জিঞ্জিরা মেট, একটা কথা আছে যে জিঞ্জিরা মেট অর্থাৎ নকল যত জিনিস এটা জিঞ্জিরাতে তৈরি হয়। আরেকটা আছে যে খাঁটি জিনিস তৈরি হয়। অবশ্যই আমাদের এখানে সরকার তো এখন আমাদের নতুন পলিসি হচ্ছে যে আমরা কোনো কারখানা তৈরি করবে না, সরকার কোনো কারখানা তৈরি করবে না। আমরা যারা শিল্প উদ্যোক্তা আছে, যারা কারখানা তৈরি করবে, তাদের সুযোগ সুবিধা সৃষ্টি করা, সেই সুযোগ সুবিধার মধ্যে তাদের ইলেকট্রিসিটি দেওয়া, তাদেরকে গ্যাস দেওয়া এবং তাদেরকে ঋণ দেওয়া, তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি রাখা, যাদের চাঁদাবাজ সন্ত্রাসীরা তাদের কর্মকাণ্ডকে ব্যাহত করতে না পারে। এবং আমার মনে হচ্ছে যে আমরা শুধু জিঞ্জিরা নয়, আমাদের পুরাতন ধোলাইখাল বলে একটা জায়গা আছে, এইটা আরও সমৃদ্ধ। আমি নিজে ওই জায়গায় গিয়েছি এবং ওদেরকে সুযোগ সৃষ্টি করার জন্য এবং তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য আমরা আমাদের শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানকে বলেছি আমাদের স্বদেশি পণ্য